শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহির, কি হয়েছে রে? ও না আয়ু বললো তো। হুমায়রা ঠোঁট কামড়ে ধরল। আয়াতের সাথে আয়াত্রীর দেখা থেকে সব কিছুই ইতু জানে। এখন এই দুর্ঘটনার কথাটা বলা ঠিক হবে কি বুঝতে পারছে না। তাছাড়া আয়াত্রী নিজেও কিছু বলেনি। মিথিলার দিকে তাকাতে সে বিরক্ত হওয়ার মতো করে সামনে এগিয়ে গেল। হুমায়রা ছোট্ট করে বলল, ফ্যামিলি প্রবলেম রে। ইতু মাথা নাড়ল। এদিকে ঝুমু, তিশা, আয়াত্রী আর তার বাবা এভাবে মন খারাপের দিনে রিক্সা করে ঘুরে বেড়ানোর ব্যাপার নিয়ে কথা বলতে লাগলো। ঝুমু জানালো এই ব্যাপারটা তার বেশ পছন্দ, কিন্তু তার বাবা প্রবাসী, তাই কখনো হয়ে ওঠেনি। পাশ থেকে সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলল। জীবন যার কাছে যেমন, কেউ পায় কেউ পায় না। আসলে এই দিন শেষে সবার নিজস্ব কিছু অপূর্ণতা রয়ে যায়। আয়াত্রী রিক্সায় উঠে বসতেই চালক রিক্সা চালাতে শুরু করলেন। আজ তার পুরো জেলা শহরটা ঘুরবে, তারপর বাড়ি ফিরবে। আয়াত্রী বাবার কাঁধে মাথা রাখলো। মন খারাপ আর দীর্ঘশ্বাসের পালাই পালাই করে হাওয়ায় হয়ে গেছে। তাশরিফের হঠাৎ ভীষণ এলোমেলো লাগছে। এই মেয়েটা তার নিজের অংশ না ঠিকই, কিন্তু জীবনের একাংশ। তার ভয় আয়াত্রী কখনো আসলটা সত্যিটা জেনে যায় কিনা। মাঝে মাঝে এই জানতে ইচ্ছে করে আয়াত্রী সত্যিটা জানলে কি তাকে বাবা বলে অস্বীকার করবে। কত শত রাত কেটে গেল এমন সব দুঃস্বপ্ন দেখে। শুধু নিরুপমা না, সে নিজেও সবসময় তটস্থ থাকে যে ওরা কেউ আয়াত্রীকে কেড়ে নিয়ে নিলে, আয়াত্রীকে তার বাবা আশরাফ কেড়ে নিবে, এই ভয়টা নিরুপমার এক ধরনের ফোবিয়ায় পরিণত হয়েছে। বাবা, আমার তাহিয়ামুর কি হয়েছে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি বাবা, কখনো আমায় দূরে সরিয়ে দিও না প্লিজ। বুক থেকে যেন ভারী পাথর নেমে গেল। মেয়েটা মাঝে মধ্যেই এমন ছেলে মানুষই করে, ভীষণ রকমের ভালোবাসে এ বাবাকে। অথচ তিনি এক মুহূর্তের জন্য জানতে পারলেন না তার মেয়েটির জানার পরিধি কতটুকু। কি ঝড় বয়ে যাচ্ছে তার মনে, কি ঘটেছে তার জীবনে। তাশরিফ হাসলেন। আয়াত্রী অবাক হয়ে লক্ষ্য করলো হাসলে তার বাবাকে ভীষণ সুন্দর লাগে। আম্মু, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলেন তো? আমার কি আর কেউ আছে? আয়াত্রী এই কথার পরিপ্রেক্ষিতে ভীষণ কান্না পেয়ে গেল। মুখ অন্যদিকে ফিরিয়ে সে নাড়ল মাথা। তাশরিফ সাহেব আবার বলতে শুরু করলেন, তবে জানেন তো, মানুষ চিরস্থায়ী নয়। তার একটা সময় না একটা সময় পৃথিবী ছেড়ে যেতেই হবে। অনন্তকালের যাত্রায় সবসময় একটা কথা মাথায় রাখবে, আপনার জীবনটা একা আপনার। এখানে কেউ চিরদিন থাকবে না। সবাই ইচ্ছে আপনার সাথে পথযাত্রী নয়। এখানে সবার নির্দিষ্ট গন্তব্য রয়েছে। যে যা স্টেশন অনুযায়ী নেমে পড়বে। আপনাকে ভালো থাকতে হবে নিজের জন্য। আপনার জীবন শুধু আপনার। আয়াত্রী বাবার হাত শক্ত করে জড়িয়ে ধরলো, বাচ্চাদের ন্যায় বলল, না না, তুমি এসব বলবে না। তাশরিফ হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। পশ্চিম দিগন্তে হেলে থাকা সূর্য এতক্ষণে ডুবুডুবু হয়ে গেছে। পশ্চিম আকাশ রঙিন হয়ে আছে, গোধূলির আবিরে ছেয়ে গেছে আকাশ। আকাশের মেঘমালা, ব্যস্ত শহরে ব্যস্ত জীবন নিয়ে ছুটে চলছে মানুষজন। এখানে কারো থমকে দাঁড়ানোর সময় নেই। সময় যে কারো জন্য থেমে থাকে না, অথচ সবাই মনের মধ্যে পুষে বেড়াচ্ছে কিছু না পাওয়া কিছু আক্ষেপ। এখানে যে যার মতো করে অপূর্ণ। এই শহরে সবাই এক একটা গল্প রয়েছে। কেউ কারো গল্প শোনে না, জানে না, শুধু জানে নীল আকাশ, তাতে জমা আছে রাশি রাশি দীর্ঘশ্বাস। শুধু জানে শহরে শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ, শ্যাওলায় ছেয়ে যাওয়া পুরনো দালান, স্মৃতির প্রেতারা, তারা সাক্ষী প্রতিটা মুহূর্তের। তেমনি সাক্ষী বাবা মেয়ের এই ছুটে চলার পথে একটি কিশোরী মেয়ের বাবা অগোচরে ফেলা এক ফোঁটা অশ্রুকণা, তার হাওয়ায় উড়িয়ে দেওয়া আক্ষেপ, তার জন্মদাতার পিতার মুখোমুখি হয়ে তার চোখে চোখ রেখে জানতে চাও তীব্র আকাঙ্ক্ষা যে কেন তুমি আমার বাবা হলে না আমার এই বাবার মতো। সোডিয়ামের নিয়ন আলোয় আয়াত্রীর এই অপূর্ণতা ধামাচাপা পড়ে গেল। সে নিজেকে শুধালো, জন্মদাতা হলেই পিতা হওয়া যায় না, তেমনি পিতা হতে জন্মদাতা হওয়া লাগে না। রিস্কার ক্রিং ক্রিং বেলের সাথে সাথে বাদ্যযন্ত্রের ন্যায় তাল মিলিয়ে আয়াত্রী গাইল,
এই পৃথিবীর সেরা বাবা আছেন আমার ঘরে। এসএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে, সাথে ঘনিয়ে আসছে এক ঝাঁক পাখির আলাদা নীড় খুঁজে নেওয়ার সময়। ঝুমুর সামনের বেঞ্চগুলো ডিঙিয়ে আয়ত্রীর কাছে এসে বসলো। আয়ত্রী শুষ্ক হাসলো। ঝুমুর মন এবার একটু বেশি খারাপ হয়ে গেল। একটা সময় আয়ত্রী ক্লাস করতো না, বেশি কথা বলতো। ক্লাস থেকে পর্যন্ত এই অপরাধে বের হয়ে যাওয়া লাগতো। তার হাসির কলতানে মুখরিত হতো চারিপাশ। অথচ সেই মেয়েটা হাসে না বহুদিন। তার প্রত্যেকটা দিন কাটে উদাসীনতায়। ঝুমুর বেশ জানতে ইচ্ছে করে এই মেয়েটার কি এমন হয়েছে যেভাবে থাকতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে ঝুমুর নিজেকে অপরাধী মনে হচ্ছে। বেশিরভাগ সময় সে আয়ত্রীকে বকাঝকা করত এত চঞ্চলতার জন্য। তার মনে হয় আয়ত্রী হয়তো এর জন্যই এখন আর কথা বলে না। সে যাই হোক, ঝুমু আয়ত্রীর কাছে বসে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করলো। তাতে লাভ কিছু হলো না। আয়ত্রীর কিছুটা মন খারাপ হলো। তার মনে হচ্ছে একজনের জন্য আরেকজনের সাথে সে অবিচার করে ফেলছে। তাই ঝুমুর সাথে একটা দুইটা কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এভাবে এই ক্লাসগুলো শেষ হলো। ব্রেক টাইমে সবাই ক্লাস থেকে বেরিয়ে খাওয়া দাওয়া নামাজ শেষ করার পর ক্যাম্পাসে হাঁটাহাঁটি করছে। ঝুমু আয়ত্রীর মাঠের দিকটায় হেঁটে যাচ্ছে। আয়ত্রীর দৃষ্টি শুনে ঝুমু বুঝতে পেরে তাকে স্বাভাবিক করার জন্য আয়ত্রীর হাতে নিয়ে নাড়াচাড়া করলো কিছুক্ষণ। আয়ু, তোর হাত এমন ঠান্ডা থাকে কেন সবসময়? ঝুমুর কথা আয়ত্রী ভাবনার সুতো ছিল যেন। সে হাঁ করে তাকিয়ে রইল। ঝুমু ফের একই কথা বলতে আয়ত্রীর হুঁশ পেল। মাথা নেড়ে বলল, হ্যাঁ রে, কেন জানি এমন ঠান্ডা লাগছে। শীতকালে একদম বেশি ঠান্ডা থাকে, মরা মানুষের মতো। ঝুমু তীক্ষ্ণভাবে আয়ত্রীর হাত লক্ষ্য করছে। তাদের পেছনে মিথিলা হুমায়রাকে হাসতে হাসতে আসতে দেখা গেল। ঝুমু আবার বলে উঠল, তোর হাত অনেক নরম আয়ু। আয়ত্রী মাথা নাড়িয়ে সায় দিল। ঝুমু আবার আয়ত্রীর হাত শক্ত করে ধরে ফেলল। এর মাঝে তিশা ছুটে এলো। এই চল চল, চরপাড়ে সবাই বসে আম খাচ্ছে, খাবি? তাদের স্কুলের ক্যাম্পাসের পেছনের দিকে বিশাল লাকার চরপাড়ে বেশ কিছুটা জায়গা আছে বাঁধানো ঘাট। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল কেশি কৃষ্ণচূড়া। হুমায়রা শোনা মাত্র লাফিয়ে উঠল। মিথিলা গম্ভীর মুখে বলল, এই হোমু, যাবি না এখন ওইদিকে? কে শুনে কার কথা? হুমায়রা তিশার সাথে দৌড় লাগালো। মিথিলা চেঁচিয়ে বলে উঠল, হুমায়রা, তোরে আমি মাইরে ফেলবো। কিন্তু তাকে পায় কে? সবাই একে একে ওই দিকটায় পা বাড়ালো। মিথিলা কিছুক্ষণ ঘাপটি মেরে দাঁড়িয়ে থেকে নিজেও চলল। সবাই আম খাচ্ছে। নাজমুন ব্যস্ত হাতে স্কেল দিয়ে আম কাটছে। মরিচ বেশি খেয়ে কেউ কেউ কেসে ফেললো। নাজমুন ব্যস্ত কণ্ঠে বলল, আস্তে বোন, এডি এনয়ে আসছে, যাইতেছে না কোথাও, আস্তে খা, দমাটকে মৃত্যুবরণ করিস না। আয়ত্রী খাওয়ার এক ফাঁকে নাজমুনকে লক্ষ্য করলো, অতঃপর হেসে বলল, আমাদের নাজমুন কিন্তু পাক্কা গিন্নি হবে, বুঝেছিস? এরই মধ্যে তিশা হন্ততন্ত হয়ে উঠে পড়লো। আয়ত্রী জিজ্ঞেস করলো, কিরে তিশু, খেয়ে এমন অস্থির হয়ে পড়লি? তিশা আবার খেয়ে ক্লান্ত হয়, এটা তুই কি বললি আয়ু? তোর সমস্যা, আমি খাই, তোর কি? আমার আবার কি হবে? কয়দিন পর তো ওজন 100 ক্রস করে ফেলবি। এক কাজ করিস, 100 হলে একটা কেক কাটিস। ওকে ফাইন, তুই আমাকে খাওয়াতে শুরু কর যাতে 100-তে পৌঁছাতে পারি। ব্যাস শুরু হয়ে গেল কিছুক্ষণ ওদের ঝগড়া। হুমায়রা মুখে আম গোগ্রাসে গিলতে চেষ্টা করছে, কারণ এত শত হাসির কথা সে চরম মিস করে যাচ্ছে। তাই দ্রুত গলাত করণের চেষ্টা করে লাভের লাভ কিছু হলো, উল্টো গলায় বেঁধল। সবাই গালাগালি করে বসে রইল। আবার কিছুক্ষণ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসল। হুমায়রা গুনগুন করে গান গাইছে। মেয়েটার মুখে সবসময় গানের রেশ লেগেই থাকে। গানের গলাও দারুণ। আয়ত্রী এক মনে শুনতে শুরু করলো হুমায়রার গানের গলা আয়ত্রীর বেশ পছন্দ। হুমায়রার গলায় আয়ত্রী এই গানটি বেশ পছন্দ করে। তাছাড়া নিজের পছন্দের গান হওয়াতে না চাইতেও গলা মিলিয়ে ফেললো আয়ত্রী আর ঝুমুর। এক পর্যায়ে হুমায়রা লিরিক্স চেঞ্জ করে গিয়ে গাইতে শুরু করলো। এবারে হুমায়রা আয়ত্রী ঝুমুর সাথে সার্কেলের সবাই গম্ভীর থাকা। কথায় কথায় ধমকে দেওয়া মেয়েটাও গলা মেলালো। মিথিলাকে এই গাইতে দেখে হুমায়রা মিষ্টি হাসল। ইতু তাতে প্রবেশ করে গান নিয়ে গেল। এরই মাঝে তিশা তাল মেলাতে গিয়ে একটু ভুল বলল। ঝুমু ভুল ধরে বসল। রেগে গিয়ে হুমায়রা গান থামিয়ে দিলে সবাই চুপসে গেল। এইগুলো করবি না ঝুমু, রিল্যাক্স,
একটু ভুল হোক, আমেজটা নষ্ট করিস না। আমিও অধিকাংশ লিরিক্স নিজের মতো করে বলি। ঝুমু কিছুক্ষণ চুপসে থেকে আবারও গাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করলো। এবারে 1 2 3 লেটস স্টার্ট বলে গাইতে শুরু করলো তাদের বহু পরিচিত একটি গান, যেখানে নিজের জীবন নিয়ে বাঁচার একান্ত আকুতি ফুটে ওঠে। প্রতিটি লাইনে অপূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন ছুটে চলে। প্রত্যেককে গলা মেলালো বইয়ের মুখে গুজে থাকা রিয়া বইয়ের পাতা বাতাসে উড়িয়ে নিজের আত্মস্থ করা লাইন ভুলে যোগ দিল গানের দলে। মধ্যাহ্নের বিজন মূর্তি চারপাশে ব্যস্ততা ছিঁড়ে ভেসে এলো জীবন গান। কৃষ্ণচূড়া লাল চাদরে মাঝে গোল হয়ে বসে থাকা একদল জীবন সৈনিক পরিপক্ক অপরিপক্ক গলায় গাইল সুন্দর একটি গান। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধ্যা গুঁড়ো হাওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খাড় তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। কখনো আকাশ পেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমারই জন্য আলো ছিল না কেউ, আমি মানুষের সমুদ্রে গনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খাড় তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। পাশেই ঘাটে পা ভেজানো মেয়ের দলেরা খেলা রেখে ছুটে এলো সুরের টানে। দুপুরের ক্লান্ত সময়টুকু বিশ্রামে কাটানো প্রধান শিক্ষক তার রুমের জানালায় চোখ নিবদ্ধ করল এক ঝাঁক সুরেলা পাখির উপর। তাদের সমুদ্র কণ্ঠে স্বর তাকে নিয়ে চলল সমৃদ্ধ অতীতের পাতায়, যেখানে কোনো এক ভার্সিটির চত্বরে মাঠ প্রাঙ্গণে গান গাইছে একদল উচ্ছ্বাসিত যুবক যুবতী, অথচ আজ তারা স্মৃতিরা প্রেতে পরিণত হয়েছে। আনমনে চোখ বন্ধ করে বিড়বিড়ি করলেন, ভালো থাকুক বন্ধুত্ব। ব্যস্ততায় ছুটে চলা ম্যামের পা আপনা আপনি থমকে গেল। অবাক চোখে দেখলেন এই নতুন প্রাণের সঞ্চারগুলোকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তাদের দিকে। স্মৃতিপটে ভেসে উঠল অতীব প্রিয় কিছু কিশোরীর মুখ, যারা আজও কৃষ্ণচূড়া নিয়ে ছুটে চলে পুকুর পাড়ে দানবকৃত গাছের শেকড়ে বসে পা দোলায়, অথচ তারা এখন অনেক দূরে, বহুদূরে, ছোঁয়ার বাইরে। কে কোথায় আছে জানা নেই। পরক্ষণে জীবনের টানে চলতে আরম্ভ করলেন ম্যাম। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। করলেও মন থমকে গেল স্মৃতিকারতায়। মনে পড়ে গেল প্রিয় কিছু মুখ, যাদের ছুঁয়ে দেখা হবে না বহুদিন, যাদের ছুঁয়ে দেখা হয় না বহুদিন। মন খারাপের এক কোণে ঝিমুতে থাকা মেয়েটা এগিয়ে এলো দলটির দিকে। গরমে তটস্থ সময় জলের পাশে ঠান্ডা হওয়া পুকুর পাড়ে ঝিমুতে থাকা মাছরাঙা বিশাল আকার কৃষ্ণচূড়া সাক্ষী হলো সুন্দর একটি মুহূর্তের। বাতাসে বাতাসে ছড়িয়ে গেল জীবনকে ভালোবাসার ঘ্রাণ, কেটে গেল উদাসীনতায়। যেতে নাহি দিব হায় তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। এই কথাটি চিরন্তন সত্য। আজকে শেষ ক্লাস, সবাই সবার মাঝে কেমন একটা আধিক টান অনুভব করছে। ঘন্টার পর ঘন্টা বিরক্তকর ক্লাসগুলো হঠাৎ বেশ প্রিয় হয়ে উঠেছে। ঢিলেঢালা ওই ইউনিফর্মটাও আরও কিছুদিন পড়তে ইচ্ছে করছে। স্যারদেরও হয়েছে তাই। ক্লাসের সবচেয়ে বাচাল যে মেয়েটা, প্রয়াস শাস্তি হিসেবে ক্লাস থেকে বের করে দেওয়া হতো। সরি
ক্লাসের সবচেয়ে বাচাল যে মেয়েটাকে প্রায়শই শাস্তি হিসেবে ক্লাস থেকে বের করে দেওয়া হতো, আজ তার দুষ্টুমি বেশ ভালো লাগছে। সবচেয়ে হাবাগোবা মেয়েটাকেও কেমন অন্যতম লাগছে। পছন্দের ছাত্রীদের দিকে দৃষ্টি অপনীত হচ্ছে বারংবার। মনে পড়েছে এই তো সেদিন বাচ্চা একটা মেয়ে এসেছিল পড়তে। মায়া মায়া দৃষ্টিতে সবাইকে একবার পরখ করে নিচ্ছে। আয়ত্রী চুপচাপ বেঞ্চের এক কোণে বসে আছে। স্কুল জীবনের সমাপ্তিতে তার মনটা বেশ খারাপ। মনে পড়ে যাচ্ছে স্কুলের প্রথম দিনের কথা। এই তো সেদিন বাবার হাতে ধরে রিস্কায় চড়ে স্কুলে এসেছিল। আয়ত্রীর সেই কি বায়না, সে এত বড় স্কুলে পড়বে না, এখানটায় পড়ে তার কাজ নেই এই রূপ। অথচ এখন দেখতে দেখতে এতটা দিন চলে গেছে যে এখান থেকে বিদায় নেওয়ার সময়ও এসে গেছে। আয়ত্রী নিজেকে প্রশ্ন করল, আমি কি বড় হয়ে গেছি? পরক্ষণে ভাবলো বড় হয়ে গেছে। এই তো জীবন নামক জটিলতা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। ঝুমু পাশে বসে হাঁসফাঁস করছে। দেখতে দেখতে স্কুলের শেষ দিনটা চলে এলো। আজকের দিনটা একটু অন্যরকম হলে কি হতো, না হচ্ছে না। পাশেই হুমায়রা কিছুক্ষণ তিরিং বিরিং করলো। ইতিও তাতে কিছু সময় সায় দিল, কিন্তু খুব একটা জমে উঠল না। যদি নির্দিষ্ট কিছু কাজের জন্য নির্দিষ্ট কিছু মানুষ থাকে, তখন তার অনুপস্থিতিতে সবটা অগোছালো হয়ে পড়ে। এই যে আয়ত্রীর জন্য এখন তাদের হচ্ছে। মিথিলা পূর্বের ন্যায় চুপচাপ বসে থাকলেও তার মনে মোটেও স্থির নেই। সে হিসেব করছে আয়ত্রীর এই নির্লিপ্ততা তার মোটেও ভালো লাগছে না। এমন অনিশ্চিত সম্পর্ক মেয়েটার জীবনে এলোমেলো করে দিয়েছে। আয়াতের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিল সে। আয়ত্রী দিব্যি দিয়ে বলল এমনটা করতে না। মিথিলা বেশ অবাক হয়েছিল আয়ত্রীর কথায়। দুটো রেশ থাকতে পারে, এক ঘৃণা আরেক অভিমান। ঘৃণা নেই আয়ত্রী নিজেও আয়াতের পরিস্থিতি স্বীকার করেছিল, মেনে নিয়েছিল আয়াত নির্দোষ। তবে তার কথাই ছিল অভিমান। সম্পর্ক মানে বলে স্লোগান করে আবার মান অভিমান বজায় রাখে। নাজমুন পাশে চুপচাপ বসে আছে। প্রেমিকের সাথে ঝগড়া হয়েছে, তার শোক পালন করছে। সুমাইয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রিয়া বই চিবুচ্ছে, চৈতিকে খুঁজে পাওয়া যাবেও না। তিশা ঝুমুর পাশে বসে এক মনে খাবার খাচ্ছে। কিছুক্ষণ থেমে এই দিক ওদিক তাকাচ্ছে, ফের খাওয়ায় মনোযোগ দিচ্ছে। আয়ত্রী এখন তিশার খাবার খাওয়া পর্যবেক্ষণ করছে। তার কাছে তিশার খাবার ধরনটা বিড়ালের ভাব ভঙ্গির ন্যায় ঠেকছে। ঝুমু সবার রাগ তিশার উপর উগরে দিয়ে বলে উঠল, সারাদিন তোর এত খাই খাই কেন তিশা? ক্ষুধা লাগে তাই। এক্সামের পর 3 মাস বন্ধ, ওই সময়টা কি খেয়ে বসেই কাটাবি? ভালো লাগলে কাটাবো। তাহলে তো 100+ হয়ে যাবি, তখন আর বিয়ে হবে না। করবো না বিয়ে। না না, বিয়ে করা লাগবে। করবো না বিয়ে? আরে করা লাগবে, বিয়ে ফরজ। তো আমায় কেউ বিয়ে করবে না বললি, এখন আমি কি করব? লোকেদের পায়ে ঝুলে পড়বো আর বলবো আমি বিয়ে করুন, আমায় বিয়ে করুন? তুই তোর ওজন কন্ট্রোলে রাখবি। বলেই থেমে গেল। সবাই তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বেশি কথা বলা মানুষদের একটাই সমস্যা, তারা যা মনে আসে বলে ফেলে। আয়ত্রীও তাই করল, ফিকুচকে পড়ল, তোকে বিয়ে দিব ঝুমু, বর বউ মিলে ঝুমাঝুম হয়ে যাবি, সুন্দর হবে না তখন? তিশা তার নিজের মতো পারফেক্ট, ও কে যে ভালোবাসবে সে এই রূপে গ্রহণ করবে। এভাবে কথা চলল কিছুক্ষণ। সুমাইয়া কোথা থেকে এসে বলে উঠল, আমার একটা মানুষ হলো না রে। মানুষ হবেও না তোর, শালা 1 নম্বরে ছ্যাঁকাখোর। বা সুন্দর কবিতা হয়ে গেল। সুন্দর করে শেষ ক্লাস সমাপ্ত হলো। একটি আবেগঘন মুহূর্ত। ওরা সকলেই কৃষ্ণচূড়া গাছটির নিচে ভিড় করল। মিথিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের আর একসাথে একটানেই বসে গান গাওয়া লাগবে না। অনেক কিছুই হবে না। কিছুই না রে পাগল। ফের দীর্ঘশ্বাসের দলেরা ছুটল। আমরা চাই কিছু কিছু মুহূর্ত থমকে যায়। নির্দিষ্ট সময় পর সেই মুহূর্ত ফুরালে আমাদের বিষাদ গ্রাস করে। শীতের বিকেল, ঘাসের উপর শিশির বিন্দু জমতে শুরু করেছে। এই শিশির কাল সকালের সূর্যের রশ্মির আগমনের আগ পর্যন্ত প্রভাব বিস্তার করবে, তারপর মিলিয়ে যাবে। যেমনটা আয়ত্রীরা, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানটায় ছিল, এখন বিদায়ের পালা, অথচ তাদের আষ্টে পৃষ্ঠে স্মৃতি কাতররা। মিথিলা বলে উঠল, সায়ানের কেন বাড়লে বসই, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। গানটা যে খুব রিলেটেড না,
সত্যিই আমরা একদিন বিভিন্ন জগতে থাকবো। কখনো ভেবেছি আমার হৃদয় স্পন্দন আমার অচেনা হয়ে যাবে? মিথিলার চোখে জলে টইটুম্বুর বারবার চোখের পাতা ঝাপটে তা পড়া গড়িয়ে পড়া থেকে বাদ সাধলো। আয়ত্রী মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই চোখে। হারানোর ভয় সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। নাজমন দমে যাওয়া কণ্ঠে বলে উঠল, এমনি বলিস না ভাই। আমি তোদের খুব মিস করবো দোস্ত। তোরা ছাড়া তো আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই। তার কণ্ঠ ক্রমশ ধরে আসছে। সকলে নীরব, বেদনা বিলাসে মহত্ব। সূর্য তার আপন গতিতে হেলে চলেছে বাড়ি ফেরার তারায়। তারা পথ চলছে সবাই। সমাপ্ত হতে যাচ্ছে আরো এক ঝাঁক সুখ পাখির গল্প। আয়ত্রীর পুরো স্কুল ক্যাম্পাসে চোখ বুলিয়ে নিল। হঠাৎ করে এই স্কুল ক্যাম্পাস বেশ বিচিত্র ঠেকলো। এখানেই যেন ছড়িয়ে ছিটিয়ে আছে স্মৃতির প্রেতারা। তারা এখানটায় বন্দি থেকে চিৎকার চেঁচামেচি করছে। তাদের গণ্ডি এখানেই সমাপ্ত। কত শত স্মৃতি, হাসি কান্না, বন্ধু হারানো, আবার গড়া বিশ্বাসঘাতকতা কিংবা ভালোবাসার। কিছু স্মৃতি অভিশপ্ত হয়ে আছে, কিছু সুখের সারথি হয়ে আটকে আছে সীমানাবিহীন নির্দিষ্ট এই সীমা রেখায়। যারা প্রতিনিয়ত কারো দুঃখ সময়, কারো বা হাজার হাজার ব্যস্ততার মাঝে এক চিলতে হাসির কারণ হয়ে চলেছে দীর্ঘ মাস বছর। আয়ত্রী চোখ সরিয়ে নিল, তার কানে বেজে উঠল সুখ দুঃখ মিশ্রিত সহজ সরল কৈশোর হারানোর স্মৃতিময় প্রেতে আহাজারি কি ভয়ঙ্কর তাদের আত্মচিৎকার। এরই মাঝে ইতু বলল, আয় আমরা একসাথে ভর্তি হই। সরকারিতে হলে মনে সব একসাথে পারবো না। বেসরকারিতেই হই। বাপের টাকা নাই। তাহলে একটা টাকাওয়ালা জামাই বানা, তবে একসাথে ভর্তি হই। ইতুর কথায় সকলে হেসে উঠল। আয়ত্রী অবাক হয়ে দেখলো সত্যি তারা চমৎকার। কাঁদতে কাঁদতে হেসে ফেলে। বিকেলের শীতল হাওয়ায় কানে আয়ত্রী বলে উঠল, স্মৃতির পাতা ঘোলাটে হবে, বিদীর্ণ হবে মেঘমালা, অরুণের লাল আভায় রঙিন চারপাশ। সভ্যতা তার আপন গতিতে ঘূর্ণায়মান। বাতাসে বালি উড়বে, মুছে যাবে পদচিহ্ন। লাল নোটবুকে ধুলো জমা পাতায় লেপটে যাওয়া কালিতে লেখা থাকবে আমরা ছিলাম। এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, বদলে গেছে অনেক কিছু। আয়ত্রীরা ঢাকা চলে গেছে। তাশরিফ সাহেব ট্রান্সফার হওয়াতে সাথে করে পুরো পরিবারও নিয়ে গেছে। তিনি ভাবলেন আয়ত্রীর হায়ার এডুকেশনের জন্য রাজধানী বেটার অপশন। তাই হলো আয়ত্রী ঢাকায় গিয়ে আরো গুমট রূপ ধারণ করলো। গ্রামের পরিবেশ, বেড়ে ওঠা মেয়ে আয়ত্রী সারাদিন কেটেছে প্রকৃতির সান্নিধ্যে। বিলে ঝিলে নেচে কুদে বেরিয়েছে সারাটার সময়। এখন সে মেয়ে চার দেয়ালে বন্দি। তাছাড়া জীবন তাকে পড়িয়ে দিয়েছে জটিলতার বেড়া জাল। তাশরিফ সাহেব মেয়েকে একটা ল্যাঙ্গুয়েজের ক্লাবে ভর্তি করিয়ে দিয়েছেন। আয়ত্রী সেইখানটায় কিছু সময় পার করেছে। তাশরিফ সাহেবের ধারণা তার ছটফটে মেয়েটা সেখানে একটি বন্ধু জুটিয়ে ফেলবে। ক্লাবে এক কোণে মন মরা হয়ে বসে রইল আয়ত্রী। সেখানে একটি মেয়ে এসে তার সাথে আলাপ জুড়ে দিল। এক পর্যায়ে তাদের ভীষণ ভাবও হয়ে গেল। তারা একে অপরের সই হয়ে গেছে ইতিমধ্যে। আয়ত্রী একে একে সব গল্প করলো নিজের প্রিয় বান্ধবীদের কতটা মিস করছে তা জানাতেও ভুলল না। ব্যাস জমে গেল তাদের দুজনের। আকাশ গুমট পরিবেশ ধারণ করেছে। যে কোনো সময় ঝুম বৃষ্টি পড়বে। ব্যালকনিতে কফি হাতে দাঁড়িয়ে আয়াত মাথা চেপে আছে হাজারটা দুশ্চিন্তা। এর সবটাই তার সেই ঠিকানা না জানা পিচ্ছি বউটাকে নিয়ে। আয়াত কফি চুমুক বসিয়ে সামনে দৃষ্টি নিক্ষেপ করলো। এরই মাঝে তার ফোনের রিং হলো। রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে শুরু করলো। আচমকা রাস্তার এক কোণে চোখ আটকে গেল তার। স্থির চোখে চেয়ে পিড়পিড় করলো, আমি ভুল দেখছি না তো? এটা কি আমার কল্পনায়ও চলে এসেছে? আয়াত কালকে দেশে ফিরেছে। দাদুর একটা সার্জারি করা হয়েছে। এতটা দিন দেশের বাইরে ছিল। বোনের পরীক্ষার মতো মূল্যবান সময়টা তো সে থাকতে পারেনি। দাদু আয়াতকে এক প্রকার দোটানায় ফেলে দিয়েছে। ওনার অবস্থা তেমন একটা ভালো না। কালকে রাতে ডেকে নিল, দাদু ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আয়াত কথা শুনতে গেল, অমনি সে হাত ধরে ভাঙা গলায় বলে উঠল, আমার নেরুমা আর দিদি ভাইটাকে কে এনে দিবে দাদু? ওদের দেখে মরলেও শান্তি পেতাম। আমার নেরুমার সাথে যে অনেক অন্যায় হয়েছে। আয়াত বেশ আহত হয়েছিল। দাদি মারা গেলেন বেশ কয়েক বছর আগে। মৃত্যুর আগেও নিরুমা আর দিদি ভাইকে দেখার
ভীষণ আকুতি জানিয়েছে। আয়াত দীর্ঘশ্বাস ফেলল। ছোটবেলায় বুক ফুলিয়ে বলতো, আমার দুইটা আম্মু, আমার একটা বড় আম্মু আর একটা নিজের আম্মু। তারপর কি জানি হলো, এক ঝড় এলো, হারিয়ে গেল ও মানুষটা দূরে, বহু দূরে। নিরুপমা চলে যাওয়ার পর আয়াত বেশ অসুস্থ হয়ে পড়েছিল। বড় আম্মু করে তার দিন কাটত। হুট করে হাসি খুশি চঞ্চল ছেলেটা একদম চুপ হয়ে গেল। বড় মায়ের কথা মনে করে আয়াত বহু রাত কেঁদেছে। তার খুব একটা মনে নেই মানুষটার কথা। মায়ের কাছ থেকে গল্প শুনে নেয়, তবে চোখের সামনে আবছা ভাসে কিছু কিছু মুহূর্ত। বৃষ্টির দিনে বইয়ে মুখ গুজে আছে বড় মা, সাথে ধোয়া ওঠা চা। আয়াতের মনে আছে বড় মা বেশিরভাগ নীল শাড়ি পরতেন, নীলে নীলে নিরুপমা। আয়াতের দিন কাটতো সেই নীল আঁচলে লুকোচুরি খেলে। আয়াত্রী নামটা নিয়ে বেশ বিচলিত। প্রথমত বড় আম্মু বাবুটা যদি মেয়ে বাবু না হয়, তবে সব শেষে মনে হয় বড় মা যদি এখনো তাদের সাথে থাকতো। সত্যি যদি আয়াত্রী থাকতো, তবে আয়েশির পাশাপাশি আরেকটি মেয়েকে ছোট্ট হাত ধরে খেলা শেখাতো। বড় হলে টুপ করে সে হাত আঁকড়ে ধরে বউ বানিয়ে ফেলতো। এই কথাগুলো ভাবতেই কেমন যেন একটা অনুভূতি জাগতো। আয়াত পিড়পিড় করে বলে, তুমি কোথায় আছো বড় মা? আরো কিছুক্ষণ ওয়ালেটে রাখা নীল শাড়ি পরা হাস্যজ্জ্বল ছবিটা দেখে, কিছুক্ষণ তাকিয়ে বলে ওঠে, তুমি তোমার নিদ্রকে এভাবে ভুলে গেলে? তখন আয়াতের কাছে ব্যস্ততা আসে। আয়াত্রী নাম, তাতে জড়িত কিছু স্মৃতি কথা। এরই কিছু হবে না। আয়াতের এখন একটা বউ আছে, পিচ্ছি বউ। সেই অমন অনাকাঙ্ক্ষিত বিয়ে পর আয়াত্রী নামক কথাটা মাথায় চাড়া দিয়ে উঠেছিল। ফলস্বরূপ মেয়েটার সাথে খারাপ ব্যবহারও করে ফেলেছিল আয়াত। দাঁড়িয়ে এসবই ভাবছিল, এর মাঝে একটা কল আসে। ফোনে কথা বলতে বলতে চোখ যায় রাস্তার দিকটায়। সে প্রথমত ভুল ভাবলো, এখন বুঝলো সত্যি দেখছে। এখানে তার সেই পিচ্ছি বউটাই দাঁড়িয়ে আছে, সাথে আছে আয়েশি। আয়াত্রীকে এইখানে দেখে আয়াত ভীষণ অবাক হয়েছে। সে মূলত আয়াত্রী সম্পর্কে বেশি কিছু জানে না। তাহিয়া, দুইটা ভাই বোন আছে, স্কুলের নাম আর আয়েশির ব্যাচমেট, এইটুকুই। বেচারা তো এইটুকুও জানে না ওর নাম তাহিয়ার পাশাপাশি আয়াত্রীও আছে। আয়াতের ডুপ্লেক্স বাড়ি ঢাকার কোলাহলপূর্ণ সড়ক থেকে কিছুটা দূরে। এখানটায় গাছগাছালি আছে বেশ। এক কথায় ঢাকার হাঁপানো পরিবেশ নেই এইখানটায়। বাড়ির সামনে একটা রাস্তা চলে গেছে। আশেপাশে বলতে অনেকটাই দূরেই শুরু হয়েছে বড় বড় সারি সারি ভবনগুলো, তবে তাদের বাড়ির চত্বরে গাছপালায় ঘেরা, তাই এদিকটা একদম নীরব। আয়াত্রী একটা সুন্দর গ্রাউন্ড পড়েছে। আয়াত অবাকের পর্যায়ে সীমা কাটিয়ে আয়াত্রীর দিকে মনোযোগ দিল। আয়াত্রীর এখানটায় আসা, আয়েশির সাথে পরিচয়, এসব নিয়েই আয়াত এখনো অবাক হয়ে রইল। আয়াতকে আরেকটু অবাক করে দিয়ে আয়াত্রী তার মাথার হিজাব খুলে চুলগুলো ছেড়ে দিল। ছাড়া পেতেই বাতাসের ঝাপটায় আয়াত্রী রেশমের ন্যায় চুলগুলো উঠতে শুরু করলো। আয়াতের চোয়াল ক্রমশ শক্ত হয়ে এলো। যদি এখানে ত্রিসীমানাও কেউ নেই, তবুও আয়াত্রী খোলা চুলের ব্যাপারটা আয়াত হজম করতে পারল না। সে যতটুকু দেখেছে, জেনেছে, আয়াত্রী পর্দা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করে। আর যাই হোক, নারীর সতর ঢাকার ব্যাপারটা মেনে চলে। তবে এখন কি হয়েছে? এমন একটা পরিবেশে চুল খোলার কি দরকার পড়লো? আয়াতের কপালে ভাঁজ পড়লো। ঢাকায় এসেছে বলে কি তাল মেলানোর চেষ্টা করছে? আয়াত খুব চেয়েও নিজেকে সংযত রাখতে পারছে না। তার রাগ তত্তর করে বাজছে। আয়াত্রীকে সামনে পেলে এখন থাপড়ে দিত। পরক্ষণে আয়াত হোঁচট খেল। সেই দিন তো খুব ভং করে ধরেছিল। এমন বিয়ে সে চায় না। তবে আজকে এত আধিক্যতা দেখানোর কারণ? আয়াতের এবার নিজেকে বেশ অসহায় মনে হতে লাগলো। এ কেমন দোটানায় পড়লো সে। এরই মাঝে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। বড় বড় ফোঁটায় চারপাশ ধুয়ে দিচ্ছে মুছে সজীব করে তোলার জন্য। মনে প্রাণে ঝাঁপিয়ে পড়লো বৃষ্টি কণারা। আয়েশি আয়াত্রী দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। আয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকটায় তাকিয়ে। তা আয়েশি দৃষ্টি এড়ায়নি। সে আয়াতের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাত নাড়ল, ইশারায় বুঝালো যে তার যে নতুন বান্ধবীটার গল্প করেছিল এটাই সে। আয়াতের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। চুলগুলো পেছাতে পেছাতে আয়েশির পেছন পেছন বাড়ির ভিতর প্রবেশ করলো আয়াত্রী। আয়াতের রাগ
বাড়লো বই কমলো না। সে নিজেও এতটা রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না, তবে এটুকু বুঝলো সে বেজায় রেগে আছে। হল রুমে আয়াত্রী আয়েশি বসে আছে। আয়েশির মা তাহেরা দ্রুত পদে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে। আয়াত্রী অবাক চোখে চারপাশ পরখ করছে। এত বড় বাড়ি অথচ কেমন নির্জীব, সত্যি বাড়িতে কেউ নেই। আয়েশি বলল ভিজে যাওয়া চুলগুলো শুকিয়ে নিতে। আয়াত্রী নাকচ করতে বলল কেউ নেই বাসায়, যে যার কাজে ব্যস্ত। আয়েশি ভুল কিছু বলেনি। তখন আয়াতের ভাবভঙ্গি দেখে আয়াত্রী বুঝেছে তার ভাইজান আজকে আর নিচেই নামবে না। আয়াত্রী চুলগুলো ছড়িয়ে বসে পড়েছে। বেশ কিছুক্ষণ ধরে তারা গল্প গুজব করলো। আয়েশি বারবার অনুরোধ করার ফলে আয়াত্রী আজকে তাদের বাসায় এসেছে। নিরুপমাও না করেনি। চার দেয়ালে বন্দি থেকে তিনি নিজেই হাঁপিয়ে উঠেছে। মেয়েটা তো একদমই নাজেহাল। আয়াত্রী অনেক দিন পর এমন একটা স্নিগ্ধ পরিবেশ পেয়ে লোভ সামলাতে উঠতে পারেনি। স্বভাববশত চুলগুলো খুলে ফেলেছে। আশপাশে কেউ ছিল না বলেই এমনটা করেছে। হঠাৎ বেশ শব্দ তুলে কেউ একজন সিঁড়ির গলিয়ে উপর থেকে নামতে লাগলো। আয়াত্রী পেছন ফিরে দ্রুত চুলগুলো সামলানোর কাজে লেগে পড়ল। আয়াত্রীকে দেখে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। আয়েশি বেশ আগ্রহ নিয়ে ডেকে উঠল ভাইয়া, কিন্তু কে শোনে কার কথা। ভাইয়া ডাকটা শুনে আয়াত্রী পেছন ফিরে তাকালো, কিন্তু পেছন থেকে লম্বা একজন চওড়া পুরুষের প্রস্থানের দৃশ্য ছাড়া কিছুই দেখতে পেল না। আয়েশির মন খারাপ করে বসে পড়ল। আয়াত্রীও বেশ মন খারাপ হলো। এ কেমন ভাই? আয়েশি এতদিনে সব গল্প করে ফেলেছে, তার কোনো বোন নেই, আছে গোমরা মুখ ভাই। ওরা তাকে একটু সময়ও দেয় না। এমনকি ছোট্ট বজ্জাতটাও বড় বড় ভাবে নিয়েই বসে থাকে। তার আয়েশির জন্য বেশ দুঃখ হতে লাগলো। কিছুক্ষণ পর আরেকজনের দেখা মিল। দেখতে বেশ সুন্দর লোকটা এসেই আয়েশির মাথায় চাটি মারল। আয়েশি গোমরা মুখে দেখে প্রশ্ন করল, কি হয়েছে আমার বোনটার? আয়েশির সাথে সাথেই হাজারটা অভিযোগ ছুড়ে দিল। বেশ কিছুক্ষণ নিজেদের আলাপ আলোচনা শেষে আয়াত্রীকে পরিচয় করিয়ে দিল। জানালো এই লোকটাই তন্ময়, আয়েশির ফুফাতো ভাই। আয়াত্রী হেসে সম্ভাষণ জানালো। তন্ময় অবাক হয়ে বলল, সে কি আই, তোদের দুজনকে তো অনেকটা একরকম দেখতে। তবে ভালোই হয়েছে, এখন আমরা বোন হয়ে গেছি। এমনিতেও এই পরিবারে আমি একটাই মেয়ে, এখন আর একা নয়। আর বোন আছে, লাগবে না তোমাদের পেচিমুখীগুলোকে। তন্ময় মাথা নাড়িয়ে জানালো ব্যাপারটা ভালোই হয়েছে। আয়াত্রী হেসে জানালো, এমন হয় মেবি। আগে আমার ফ্রেন্ড মিথিলা, ওর আর আমার চেহারা বেশ মিলে যেত। অনেকেই বলতো ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া দুই বোন। এখন কিছু সংযোজন বিয়োজন হয়ে আর মিলে না। ছাড়ো, আমার সাথে মিলে গেছে তো। তা নাম কি তোমার? তাহিয়া, সবাই তাহি ডাকে। আয়াত্রী সবসময় নিজেকে তাহিয়া নামে পরিচয় দেয়। নামটা তার বাবার রাখা এবং পছন্দের, তাই প্রাধান্য বেশি দেয়। তন্ময় এবার অবাক হয়ে বলল, বাহ, নামও মিলে যাচ্ছে। আই তাহি। এই, তুই আমাদের মেলায় হারিয়ে যাওয়া বোন না তো? হ্যাঁ হ্যাঁ, তালপাতার বাঁশি কিনতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। তারা তিনজনই সম্মস্বরে হেসে ফেলল, অথচ জানতেও পারল না তাদের দুষ্টুমি করে বলা কথাটা সত্যি। তন্ময় মুহূর্তেই আয়াত্রীকে আরেকটা ছোট বোন বানিয়ে ফেলল। আয়াত্রীর বেশ ভালো লাগছে, বড় ভাই পেয়ে যাচ্ছে, মন্দ কি। এমনিতেও কোনো কাজিন তার নেই বললেই চলে। তাদের হাসির কলতানে চারপাশ মুখরিত। একজন লোক ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল। ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আবার চলতে শুরু করলো। তবে একটুখানি থমকে দাঁড়ালো। আয়াত্রীর মুখশ্রী দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠেছে। পরক্ষণেই দেখার ভুল ভেবে চলে গেল। বিড়বিড় করে বলে উঠল, যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত এই জীবনে হবে না।